ফটোগ্রাফির সেশন তো শেষ হলো। আমি তাহলে এখন উঠছি। অতিথিদের রাতের খাবারের তো ব্যবস্থা করতে হবে। খালামণি ওই দিকটা একা সামলে উঠতে পারবে না। নৈশি উঠে চলে গেল আন্দালিবের চোখের আড়ালে। তার কিছুক্ষণ পরেই সাব্বির একটা প্লেটে মিষ্টি নিয়ে হাজির হলো আন্দালিবের সামনে। আন্দালিব ভাই, নৈশি আপু, সরি ভাবি, তোমার জন্য মিষ্টি পাঠিয়েছে। এইদিকে সবার বিয়ের মিষ্টি খাওয়া শেষ, তুমি লেট করে এসেছো শুধু। আন্দালিব সাব্বিরের দিকে তাকিয়ে বলল। নিয়ে যা, খাও, নিয়ে যা, খাবো না। সাব্বির সাথে সাথে প্লেট সরিয়ে নিল। প্লেট থেকে একটা মিষ্টি তুলে নিচের মুখে দিয়ে বলল, ওকে, তোমার ভাগেরটাও তাহলে আমিই খেয়ে নিচ্ছি। আন্দালিব সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। কাজে ব্যস্ত নৈশির দিকে এগিয়ে গিয়ে বলল, তোমাকে এখনো কংগ্রাচুলেট করা হয়নি, তাই এলাম। তুমি বলেছিলে আমাকে সারপ্রাইজ দিবে, সেই সারপ্রাইজটা যে এভাবে পাবো সেটা ভাবিনি। আপনাকে আসলে সারপ্রাইজটা তো এখনো দেয়াই হয়নি আন্দালিব ভাই। এর চেয়েও বড় সারপ্রাইজ দিবে? ওয়েট, তুমি দেশে ফিরে এই বাসায় মানে সার্জিমের কাছে এসে উঠেছো, প্রায় 2 মাস হতে চললো। এখনোই নিশ্চয় এটা বলবে না যে তুমি প্রেগনেন্ট? নৈশির ইচ্ছে করলো পায়ের জুতো খুলে আন্দালিবের নোংরা মুখের ওপর কয়েক ঘা বসিয়ে দিতে। প্রথম কথাটুকু বলে আন্দালিব সাথে সাথেই আবার বলে উঠল, ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড নৈশি, একটু ফান করলাম তোমার সাথে। ইটস ওকে আন্দালিব ভাই। আমি তো জানি আপনি মানুষটাই আপাতমস্তক ফানি, চাইলেও সিরিয়াস হতে পারেন না। এনিওয়ে, আমার সারপ্রাইজটা এর চেয়েও বেশি চমকপ্রদ হবে আপনার জন্য। এমন সারপ্রাইজ যা আপনি কল্পনাও করতে পারবেন না। যাই হোক, পরে কথা হবে আপনার সাথে। এখন কিছুটা বিজি দেখতেই তো পাচ্ছেন। নৈশি পাশ কাটিয়ে চলে গেল। বেশিরভাগ অতিথিরাই বিদায় নিল রাতের খাবার খেয়ে। অল্প কিছু আত্মীয় স্বজন থেকে গেল। সার্জিম ওর কথা রেখেছে। নৈশিকেও বলেছিল আজকের রাতের মধ্যে ওদের সম্পর্কটাকে নতুন একটা নাম দিবে। সেদিন নৈশির জন্য সার্জিমের বলা কথাগুলো ছিল স্বপ্ন, আকাঙ্ক্ষা, আর আজ সেই কথাগুলো হয়ে গেছে ধ্রুব সত্য। সব ব্যস্ততা শেষে নৈশিকে সার্জিমের রুমে নেওয়া হলো। সার্জিমের রুমে এর আগে হাতে গোনা কয়েকবার এসেছিল নৈশি, তারপরেও আজ সেই রুমটাকে অচেনা বলে মনে হলো। পুরো রুমে ফুলের সমারোহ, গোলাপ, জারবেরা আর রজনীগন্ধার সুবাসে মোমো করছে চারপাশ। নৈশিকে রুমে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে সার্জিমও রুমে গেল। রুমে ঢুকে সালাম দিল। নৈশির থেকে সালামের জবাব পেয়ে প্রশ্ন করল, কেমন আছে নৈশি? ভালো। উত্তর দিয়ে হেসে ফেলল। হাসলো সার্জিমও। নতুন শ্বশুরবাড়ি কেমন লাগছে? ভেবেছিলাম এরকম প্রশ্নের বাহানায় স্ত্রীর সাথে প্রথম আলাপ শুরু করব, কিন্তু তুমি যেহেতু আগে থেকে এখানে থাকছো, তাই ওই প্রশ্নটা অবান্তর এই মুহূর্তে। তাই এর চেয়ে ভালো কিছু মাথায় এলো না। বুঝতে পারছি, প্রথমবার বিয়ে করেছেন তো, তাই হয়তো একটু নার্ভাস। পরের বার ঠিক হয়ে যাবে। মানে কি, আমি কি বছর বছর বিয়ে করবো নাকি? এত সুন্দরী বউ আমার, বাইরের দিকে তাকানোর সময় কই? নৈশি চোখ বড় বড় করে তাকালো সার্জিমের দিকে। বিস্ময়ে ঝরে পড়লো ওর কণ্ঠে। উফ আল্লাহ, আপনি ফ্লার্টও করতে পারেন! অথচ এতদিন আমার মনে হতো আপনি আপাদমস্তক একজন রসকসহীন মানুষ। আশ্চর্য, নিজের বউয়ের সাথে ফ্লার্ট করতে যাব কেন? আমি তো নিজের বউয়ের প্রশংসা করছি। আর ছেলেরা সাধারণত ফ্লার্ট করে মেয়েদের ইমপ্রেস করার জন্য। তোমাকে কি আমার ইমপ্রেস করা দরকার আছে? তুমি তো আগে থেকে ইমপ্রেসড হয়ে আছো। তাছাড়া এসব ফ্লার্ট করা আমার নেচারের সাথে যায় না। বিশেষ কিছু চরিত্রের ছেলে থাকে যারা এসব করে, যেমন ধরো আন্দালিব। নৈশি অনুধাবন করলো সার্জিমের বলা প্রত্যেকটা কথা সত্যি। সার্জিম ফ্ল্যাট করার মতো ছেলেই নয়। নৈশি নিজেই তার বাস্তব প্রমাণ। মনে মনে পছন্দ করা সত্ত্বেও তখনও সার্জিম একদিন কথা বলেনি ওর সাথে। নৈশি দেশে ফেরার পরেও খুব কম কথা হচ্ছে ওর সাথে সার্জিমের। যেটুকু না বললেই নয়, চাইলেই অনেক বাহানা ছিল কথা বলার, কিন্তু সার্জিম সেটা করেনি। অথচ এখন বিয়ের পরে কয়েক ঘন্টার মধ্যে সার্জিমের কথার ধরন বদলে গেছে। সার্জিমের কথা শুনে এখন মনেই হচ্ছে না ও গম্ভীর প্রকৃতির, বরং মনে হচ্ছে নৈশির সাথে ওর যুগ যুগের হৃদয়ের বন্ধন। আচ্ছা নৈশি, এখন আমরা একটা প্রশ্নের উত্তর দেবে? কি প্রশ্ন? সেদিন বলেছিলে আমাকে বিয়ে করতে চাওয়ার বেশ কিছু কারণ আছে তোমার। তার মধ্যে একটা, তুমি আন্দালিবকে শিক্ষা দিতে চাও, তাই। আরেকটা, আমি তোমাকে পছন্দ করি, তাই। এছাড়া আর কি কি কারণ ছিল? বলেছিল আমার সাথে বিয়েটা হলে
সে কারণ তুমি আমাকে বলবে। নৈশি হেসে বলল, আপনি এখনো মনে রেখেছেন? অবশ্যই। এখন কি বলা যাবে সে বিশেষ কারণ? নৈশি বলতে লাগলো, তখন সবে টিনেজার আমি। মাঝে মধ্যেই কথা হতো খালামণি আর সাব্বিরের সাথে। তারা দুজন আমার সাথে কথা বললেও শুধু একজন বলতো না। স্বভাবতই আমার কৌতূহল জন্মালো তার প্রতি। তারপর সেই কৌতূহল কখন যেন ভালো লাগায় বদলে গেল। আমি স্বপ্ন দেখতে শুরু করলাম তাকে নিয়ে। সাব্বির মাঝে মধ্যে ফ্যামিলি ফটো পাঠাতো। আমি সেই ফটো থেকে একটা বিশেষ একজনের টুকু ক্রপ করে আমার ফোনে সেভ করে রাখতাম। কিন্তু আমি কিছুটা জেদি ছিলাম। যেহেতু সে আমার সাথে সেদে কখনো কথা বলতো না, তাই আমিও কখনো নিজে থেকে তার সাথে কথা বলতে চাইনি। সাব্বির ফোন করলেই কথার ছলে তার সম্পর্কে জানতে চাইতাম। সাব্বির আমাকে বলতো সেই মানুষটা সম্পর্কে। প্রচণ্ড কনজারভেটিভ মাইন্ডের সে। উশৃঙ্খল জীবনযাপন পছন্দ করে না একদম। মানুষটা গম্ভীর প্রকৃতির, রাগী। কথায় কথায় সাব্বিরকে প্রশ্ন করতাম, বড় ভাইকে বিয়ে কবে করাবে? সাব্বির বলতো তার বড় ভাইয়ের মনের মতো মেয়ে নাকি খুঁজে পাওয়া দুষ্কর। নিজের কিছু কাছের মানুষ ছাড়া নর্মালি সে মেয়েদের সাথে কথাই বলে না। বিশেষ করে এই আধুনিক যুগের মেয়েদের সাথে সে একদমই কথা বলে না, পছন্দ করে না একদম। সে চায় একজন রক্ষণশীল মেয়ে, সংসারী মেয়ে বিয়ে করতে। মনে মনে তার প্রতি ভালো লাগা আরও বাড়লো। সত্যি বলতে মেয়েরা এরকম একজন ব্যক্তিত্ববান পুরুষই তো চায় তার নিজের লাইফ পার্টনার হিসেবে। তারপর ভাবতে ভাবতে অনেক কিছুই এলো মাথায়। সে আধুনিক সভ্যতায় অভ্যস্ত মেয়েদের পছন্দ করে না, অথচ আমি শুরু থেকেই ওয়েস্টার্ন কালচারে বেড়ে ওঠা একটা মেয়ে। যদিও মায়ের শাসন আর মুসলিম ফ্যামিলিতে বিলং করি বলে অন্যদের মতো বেপরোয়া হয়ে উঠতে আমার বিবেকে বাধ্য, তবুও দূর থেকে একজন মানুষের মাথায় এটাই আসবে আমি বিদেশি সভ্যতায় বেড়ে ওঠা একটা মেয়ে। প্রশ্ন এলো আমার মনে, তাহলে কি এই জন্যই সে আমার সাথে কথা বলে না? এই প্রশ্ন মনের মধ্যে ঘুরতে ঘুরতে একটা ব্যাখ্যা এসে দাঁড়ালো। আমি নিজেকে বোঝালাম, সে তোকে পছন্দ করে না নৈশি, তাই তুইও তাকে ভুলে যা। কিন্তু মন শুনলো না সেই কথা। তার প্রতি দুর্বলতা বাড়তে লাগলো। একে তো নানা বাড়ির প্রতি একটা রাগ ছিল, তার উপর আবার আমি যাকে চাইছি সে আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। এই অভিমানে তো সিদ্ধান্ত নিয়েছিলাম আমি দেশেই ফিরবো না। মায়ের মৃত্যুর পর অবশ্য সিদ্ধান্ত বদলেছিলাম। কয়েকটা বছর কাটলো এভাবে, ম্যাচুরিটি এলো আমার মধ্যে। যদিও তখন ওই সেই মানুষটার কথা ভাবলেই আমার হার্টবিট বেড়ে যেত, তবু আমি নিজেকে বোঝালাম ওটা শুধুই একটা টিনেজার্স মেয়ের ইনফ্যাচুয়েশন ছিল। তারপর সময় গড়ালো, একে একে মা বাবা দুজনকেই হারালাম। যেহেতু আমি মনে মনে ধরে নিয়েছিলাম যে সে আমায় পছন্দ করে না, তাই নিজের অনুভূতিগুলো সেতে প্রকাশ করতে চাইনি কখনো। দেশে ফিরে জলদি বিয়ে করতে চেয়েছিলাম। এর পেছনে দুটো মেজর কারণ ছিল। তার একটা কারণ এটাই, আমি ভেবেছিলাম নতুন কারোর সাথে বাধা পড়লে আমি হয়তো মুভ অন করতে পারবো। সেই জন্যই আন্দালিব ভাইয়ের দেওয়ার প্রস্তাবটা নিয়ে দ্রুত সিদ্ধান্তে আসতে চাইছিলাম। আরেকটা কারণ ছিল বাবা। বাবা চেয়েছিলেন মারা যাওয়ার আগে আমার বিয়েটা দিয়ে যেতে। সময় স্বল্পতার জন্য সে সেটা পারেনি। বাবা এটাও বলে গিয়েছিল যদি সম্ভব হয় দেশে ফিরে আগে বিয়ে করে যেন তার মায়ের কবর দেখতে যাই। আমি বাবার সেই কথাটাও রাখতে চেয়েছিলাম। আন্দালিব ভাইয়ের সাথে সাক্ষাতের পর প্রথমে মনে হলো মানুষটা খারাপ হবে না আমার জন্যে, কিন্তু কিছু বিষয়ে সন্দেহ হয় আমি পিছিয়ে গিয়েছিলাম। তাছাড়া তার কিছু আচরণে প্রচণ্ড স্বার্থপর বলে মনে হয়েছিল আমার তাকে। এই যেমন আপনি দেশে ফেরার 2 দিন আগে আপনার অনুপস্থিতিতে সাব্বির কেউ কিছু না বলে শুধু আমাকে ইনভাইট করলো তাদের বাসার মস্ত বড় পার্টিতে, অথচ সাব্বিরের কথা অনুযায়ী আপনাদের বাসার সামান্য আয়োজনটুকু হলেও আন্দালিব ভাই তাতে উপস্থিত থাকেন। সব মিলিয়ে আমি যখন সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম তখন আল্লাহর কাছে সমাধান চাইলাম এর। আমি আমাকে তিনি নিরাশ করেননি। আন্দালিব ভাইয়ের ভালো মানুষের মুখোশটা আস্তে আস্তে খসে পড়লো আমার সামনে। এর মধ্যেই আন্দালিব ভাইয়ের সাথে আপনার সেদিন দুপুরে কনভারসেশন শুনে ফেললাম। সেদিনই সিদ্ধান্ত নিলাম সরাসরি আপনাকে বিয়ের প্রস্তাব দেব। তারপর যা হবে সেটা দেখা যাবে। এই তো, এটাই তো ছিল সবচেয়ে বড় কারণ। কিন্তু আপনি একটা কথা বলুন তো আমায়, আপনি আমাকে মনে মনে পছন্দ করে সেটা আরো আগেই কেন বলে দিলেন না? তাহলে ভুল মানুষের পেছনে আমার দৌড়ে সময় নষ্ট হতো না, এতটা অপচয় হতো না সময়ের। নৈশির কথা শুনতে শুনতে কোথাও একটা হারিয়ে যাচ্ছিল সার্জিম। শেষের প্রশ্নটা শুনে আবার হুঁশ ফিরল ওর। কথার পিঠে কথা জমে ওর মধ্যেও তো পাহাড় তৈরি হয়েছে। সার্জিম বলল, তোমার কথা শুনতে শুনতে অর্ধেক রাত পার হয়ে গেল। এরপর আমার কথা বলতে গেলে রাত পেরিয়ে সকাল হয়ে যাবে।
আজ কথা বলা ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে আমাদের। সার্জিমের কথা শুনে নৈশি চোখ বড় করে তাকালো। সার্জিম হেসে বলল, আমার মনে হচ্ছে লম্বা সময় ধরে শাড়ি পরে তুমি খুবই আনকমফোর্টেবল ফিল করছো। তুমি বরং এটা চেঞ্জ করে শুধুই আরামদায়ক কোনো কাপড় পরে নাও, উঁচু করে এসো। আপাতত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একসাথে 2 রাকাত নফল নামাজ আদায় করা। এবার নৈশিও হাসলো সার্জিমের সাথে তাল মিলিয়ে। নামাজ আদায় করে নৈশি বলল, আপনার কাছে একটা আবদার ছিল। বলো। দেশে ফেরার পর আমার বাবা মায়ের কবর দেখতে এখনো যাইনি আমি। বাবার মৃত্যুর আগে খুব দুশ্চিন্তায় ছিল আমার আমার বিয়েটা দিয়ে যেতে পারেনি বলে। সে বলেছিল সম্ভব হলে দেশে ফিরে দ্রুতই যেন বিয়ে করি, তারপর যেন তাদের কবর দেখতে যাই। কাল একবার আমায় নিয়ে যাবেন সেখানে। তোমাকে কখনো বলার সুযোগ হয়নি নৈশি। আমি মাঝে মধ্যেই যেতাম খালাম্মার খালুর কবর জিয়ারত করতে। ইনশাআল্লাহ কাল তোমাকে নিয়ে আবার যাব। সার্জিমের কথা শুনে এত ভালো লাগলো নৈশির। সার্জিম এবার অন্য কথায় গেল। আজ বিকেলে যখন বের হয়েছিলাম তখন তোমার জন্য ছোট্ট একটা গিফট নিয়েছিলাম। ছোট্ট একটা গোল্ড চেইন নৈশির সামনে ধরলো সার্জিম। নৈশি বলল, খুব সুন্দর হয়েছে। আরও সুন্দর লাগবে যদি এটা তোমার গলায় শোভা পায়। নৈশি সার্জিমের উল্টো দিকে মুখ করে দাঁড়ালো। পিঠ থেকে শাড়ির আঁচল সরিয়ে পিঠের উপরে বিছিয়ে থাকা চুলগুলো কাঁধের পাশে দিয়ে সামনে নিয়ে এলো। সব কথা মুখে বলতে হয় না, কিছু কথা আচরণেই বুঝে নেওয়া যায়। সার্জিমও বুঝে গেল স্ত্রীর মনের ইচ্ছে। নিজের হাতে চেনটা নৈশিকে পরিয়ে পিঠের উপরে হাত রেখে হুক আটকে দিল। তারপর খুব আলতো করে শুধু একবার ঠোঁট ছলো উন্মুক্ত পিঠে। নৈশি এলিয়ে পড়ল সার্জিমের শরীরের উপর। সার্জিম 2 হাত দিয়ে আগলে নিল ওকে। ঠিক ওই মুহূর্তে একটা প্রশ্নই মাথায় এলো নৈশির। জীবনে তো সুন্দর কেন? সারাদিনের অফিসের কাজের চাপের পর বাসে ফেরার জন্য মন আকুপাকু করে ওঠে রায়হানের। তবু সার্জিমের জরুরি তলব পেয়ে শেষ বিকেলে পার্কের দিকে ছুটল। রায়হান এগিয়ে গিয়ে দেখল সার্জিম অপেক্ষা করছে ওর জন্য। রায়হান স্মিত হেসে বলল, কি ব্যাপার বলো তো? গত পরশুই তো তোমার বিয়ের দাওয়াত খেয়ে এলাম, এর মধ্যে এত জরুরি তলব করলে কেন? তার উপর আবার আমাদের কারো বাসায় দেখা না করে এই নির্জন পার্কে নিয়ে এলে। কি বলতে চাও বলে ফেলো। সার্জিম মনে মনে গুছিয়ে নিল কথাগুলো। রায়হান ভাই, এখন আমি যে কথাগুলো বলবো সেগুলো শোনার পরেই আপনার হয়তো রাগ হবে, আমাকে মারতে ইচ্ছে হতে পারে, কিন্তু তবু একটা রিকোয়েস্ট, আমার কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন প্লিজ। রায়হান বলল, এত ফর্মালিটির কিছু নেই, যা বলার নিঃসংকোচে বলো। সার্জিম বলতে থাকলো, ব্যাপারটা প্রথমে নজরে এসেছিল নৈশির। পুরোটা সময় চুপচাপ শুনে গেল রায়হান। শুনতে শুনতে ওর চেহারার রং বদলে গেল। সেই সময়টা রাগে চেতে সার্জিমকে ওখানে জ্যান্ত পুঁতে ফেলতে ইচ্ছে হলো। তবুও চুপ থাকলো রায়হান। সার্জিম বলা শেষ করে থামল। রায়হান বলল, সার্জিম, তুমি বলেছ কোনো কথা বললে যেন তোমার পুরো কথা শুনে যায়। আমি শুনেছি, এবার তুমি আসতে পারো। আর হ্যাঁ, একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, আজকের পর থেকে তোমার কিংবা তোমার পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। রায়হান ভাই, আজকের এই কথাগুলো বলতে আমার কতটা যে সাহস সঞ্চয় করতে হয়েছে সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি বড় ভাইয়ের মতো আজীবন আমাদের পাশে ছিলেন, তাই চেয়েও চুপ থাকতে পারলাম না। আমি জানি এভাবে আমার কথা আপনি বিশ্বাস করবেন না। নৈশিও বুঝেছিল ব্যাপারটা, তাই ও একটা প্রুফ রেখেছে। আমার কাছে নৈশির করা একটা ছোট্ট ভিডিও আছে। আমার প্রচণ্ড সংকোচ হচ্ছে সেটা আপনাকে দেখাতে, তবু আপনার ভালোর জন্য এটা আমাকে করতে হবে। কিসের ভিডিও? কই দেখাও। আজ একটা বোঝাপড়া করেই যাইব তোমার সাথে। একদিকে ভাইয়ের মতো বলো, আবার আমাকে এভাবে অপমান করছো। দেখি আজ কি আছে তোমার এই ভিডিওতে। ভিডিও প্লে করে রায়হানের পায়ের নিচের মাটি সরে যেতে লাগলো। তবুও ও দেখা বন্ধ করলো না। এক পলকের জন্যও স্ত্রীর থেকে চোখ না সরিয়ে পুরোটা দেখে গেল। শেষ দিকে চোখের পানি টপ টপ করে পড়ছিল মোবাইল স্ক্রিনের উপর। তবু সবটা দেখলো রায়হান। তারপর মোবাইলটা সার্জিমকে ফেরত দিয়ে উঠে দাঁড়ালো রায়হান। এত লজ্জা! আশ্চর্য! নোংরা কাজগুলো করেছে রুবিনা, অথচ রায়হানের কেন এত লজ্জা লাগছে সার্জিমের সামনে দাঁড়িয়ে থাকতে? রায়হান বলল, সার্জিম, বড় ভাই হিসাবে তোমার কাছে আমার একটা অনুরোধ, এই ভিডিও যেন অন্য কারো হাতে।
নৈশা আমাকে যখন কথাগুলো বলেছিল আমি বিশ্বাস করিনি। শুধু সত্যতা যাচাইয়ের জন্য এটা আমি কয়েক সেকেন্ডের জন্য করেছিলাম। যদি জানতাম এটা সত্যি তাহলে ওই কাজটা আমি জীবনও করতাম না। বিশ্বাস করেন, আমি নিজে এটা সামনে ডিলিট করে দিচ্ছি। কিন্তু আমার মনে হয় এটা আপনার কাছে থাকা উচিত। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। বুঝতে পারছি। থ্যাংক ইউ সার্জিম। আমি এখন বাসায় যাব। আপনাকে খুব ক্লান্ত লাগছে, আমি আপনার সাথে গিয়ে পৌঁছে দিই বাসায়। অযথা আমাকে নিয়ে ভয় পেও না সার্জিম। আমি ভুল কিছু করব না, নিশ্চিন্তে থাকতে পারো। বাসায় ফিরে বেল না বাজিয়ে দরজার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো রায়হান। কাল পর্যন্ত এই ঘরটা ওর কাছে ছিল এক টুকরো স্বর্গ, অথচ আজ সেটাকে জাহান্নাম মনে হচ্ছে। প্রত্যেক দিন অফিস শেষ হলেই বাসায় ফেরার জন্য মনটা আনচান করে উঠত, অথচ আজ ঘরের ভিতরে ঢুকতে ইচ্ছে হলো না ওর। আর রায়হান বেল দিল। রবিনার দরজা খুললো হাসি মুখে। তোমাকে আজ এত ক্লান্ত দেখাচ্ছে কেন রায়হান? কাজের চাপ খুব বেশি ছিল? হ্যাঁ, আমি এখন ঘুমাবো। তোমার বাবা মাকে আমি খবর দিয়েছি, তারা আসলে আমাকে ডেকে দিও, দরকারি কথা আছে। রুবিনার বাবা মা পৌঁছলো রাতে। রুবিনার ডাকতে গেল রায়হানকে। বাবা মা এসে গেছেন। তুমি নাকি খুব জরুরি দরকার আছে বলে খবর দিয়েছো তাদের। ব্যাপারটা কি? বাসায় ফিরে তো কিছু খেলেও না, হয়েছে কি বলো তো? রায়হান কথার উত্তর না দিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। তারা এসেছে 5 জন। রুবিনার বাবা মা, বড় ভাই, ভাইয়ের স্ত্রী আর ছোট বোন। আর রায়হান এত সিরিয়াস হয়ে ওদের আসতে বলেছিল যে চিন্তিত হয়ে সবাই মিলেই চলে এসেছে। রায়হান ওদের মুখোমুখি বসে বলল, আমাকে মাফ করবেন। আজকে যে কথাগুলো আমি বলবো, এতগুলো বায়োলজিস্ট মানুষের সামনে সেগুলো বলতে আমার রুচিতে পারবে, কিন্তু আমি নিরুপায়। প্রথমেই আপনাদের কিছু দেখাতে চাই আমি, তারপরে না হয় পুরো কথা শুনবেন। প্রথমে মোবাইল গেল রুবিনার মায়ের হাতে। কিছুক্ষণ পরেই মোবাইল রেখে তিনি উঠে দাঁড়ালেন। এগিয়ে গিয়ে সপাটে চর বসালেন রুবিনার গালে। ততক্ষণে মোবাইল হাত বদল হয়ে বড় ভাইয়ের স্ত্রীর হাতে চলে গেছে। রায়হান ভিডিওর পুরো ব্যাপারটা ব্যাখ্যা করে বলল, আমার বাবা মা আসছেন, সার্জিমও আসছে খালাম্মাকে নিয়ে। আজ আপনাদের সবার উপস্থিতিতে আমি ওকে তালাক দেব। এমনিতে হয়তো আপনারা ভাববেন ও অন্ধ, ফলে আমি ওকে ছেড়ে দিতে চাইছি। তাই পুরো বিষয়টা আগে আপনাদের সামনে ক্লিয়ার করলাম। রুবিনা চিৎকার করে উঠল, তুমি আমাকে মারছো কেন মা? রায়হান এসব কি বলছে? আমার অপরাধটা কি সেটা তো বলো কেউ। ফোন এখন রুবিনার ছোট বোনের হাতে। সেই বড় বোনের দিকে ফোনটা এগিয়ে দিল। রুবিনা অবিশ্বাস নিয়ে তাকিয়ে থাকলো ফোনের দিকে। এটা কিভাবে সম্ভব? মনে মনে প্রচণ্ড ঘাবড়ে গেলেও হাল ছাড়ল না ও। রায়হানকে বলল, রায়হান, আমরা একটু আলাদা করে কথা বলি প্লিজ। আমি বিষয়টা তোমাকে বুঝিয়ে বলছি। রায়হান নিঃশব্দে উঠে পাশের রুমে চলে গেল। রুবিনাও গেল ওর পিছু পিছু। ততক্ষণে সার্জিম, আফরোজা বেগম, নৈশি আর রায়হানের বাবা মাও এসে পৌঁছেছে ওর ফ্ল্যাটে। শুধু নামেই আলাদা কথা হলো। রুমের মধ্যে প্রত্যেকটা শব্দ বের হয়ে গেল বাইরে। রায়হান বোধহয় নিজের মধ্যে ছিল না তখন। রুবিনা প্রথমে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করলো। এটা কোনো এডিটেড ভিডিও রায়হান। কেউ ইচ্ছে করে আমাদের মধ্যে ফাটল ধরাতে এটা করেছে। হতে পারে তোমার বাবা মা। তুমি দ্বিতীয় বিয়ে করতে রাজি হচ্ছিলে না বলে তারাই এটা। কথা শেষ হওয়ার আগেই সশব্দে চর পড়ল রুবিনার গালে। 12 বছরের বিবাহিত জীবনে এই প্রথমবার রায়হান প্রহার করলো স্ত্রীকে। আমার বাবা মায়ের নামে কোনো উল্টাপাল্টা কথা বললে খুন করে ফেলবো তোকে। এটা মিথ্যে ভিডিও, সেটা বলতে চাও তো তুমি? তোমাকে কি আমাকে বোকা মনে হয়, নাকি অন্ধ পাবো আমাকে? একটা সত্যি আর বানানো ভিডিওর মধ্যে পার্থক্য বুঝবো না। এডিট করে মুখটা হয়তো পরিবর্তন করা যায়, কিন্তু শরীরের চিহ্নগুলো, গলার নিচে বড় লাল রঙের তিল, সেটাও কি এডিট করে? আর তলপেটের পাশে যে কাটা দাগ, সব ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, সেটাও মিথ্যে। আচ্ছা, তারপরেও আমি ধরে নিলাম এটা এডিটের ভিডিও। আমার বাবা আর মা এটা করেছে, কিন্তু তোমার শরীরের গোপন স্থানগুলো কোথায় কী আছে সেটা তারা কীভাবে জানবে? আর এই ভিডিওর মধ্যে তোমাদের হাতে অনামিকায় ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে নেওয়া হীরার আংটিটা
চকমক করছে, সেটা আমি লাস্ট অ্যানিভার্সারিতে তোমাকে কিনে দিয়েছিলাম। আর বাকি সব কথা বাদ দাও। বিশেষ মুহূর্তগুলোতে তোমার মুভমেন্ট ঠিক কেমন কেমন হয় সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। গত 12 বছরে আমার মুখস্থ হয়ে গিয়েছে সবটা। সেই একই রকমের কাজ ভিডিওতে হচ্ছিল, সেগুলো কি সব মিথ্যে? রবিনা বুঝল এক্সকিউজ দেওয়ার সব রাস্তা বন্ধ। এবার সরাসরি রায়হানের পায়ে পড়ে গেল। আমাকে মাফ করে দাও রায়হান। কিভাবে যে সব হয়ে গেল। আন্দালিব মাঝে মাঝে আসতো তোমার খুঁজে। ও নিজেই আমাকে প্রচলিত করেছিল এই কাজটা করতে। আমার কোনো দোষ। রায়হান জোর করে পা ছাড়িয়ে নিল নিজের। রবিনা ছিটকে গিয়ে পড়ল কিছুটা দূরে। আমাকে আর তুমি স্পর্শ করবে না। তোমার এই দুর্গন্ধযুক্ত হাত আমাকে স্পর্শ করলে সেখানে পছন্দ হবে আমার। আর তোমার দোষ গুণের পরিস্থিতি আমি শুনতে চাই না। এক্ষুনি বাইরে চলো, ফয়সালা যা হওয়ার এক্ষুনি হবে। বাইরের সবাই রুমের মধ্যের কথোপকথন সবটাই শুনছিল। রুবিনা মেঝেতে বসেই শব্দ করে কাঁদতে লাগল। রায়হান মাথার চুল খামচে ধরে বিছানার পাশে বসে পড়ল। নষ্ট একটা মেয়ে যেদিনের পর শুধু ঠকিয়ে গিয়েছে, তার কান্না এখনো হৃদয় কেন পড়ছে? রায়হান কান্না ভেজা স্বরে বলে উঠল, কেন এমন করলে রফিনা? তোমার শারীরিক মানসিক কোনো রকমের চাহিদা আমি কখনো অপূর্ণ রাখিনি। রুবিনা আর্তনাদ করে বলল, প্লিজ আমাকে ছেড়ে দিও না রায়হান। তোমার পায়ের কাছে পড়ে থাকবো দরকারে। রায়হান নিজেকে বোঝালো, এখন নরম হলে একদম চলবে না। অসম্ভব, আমার পায়ের কাছে তো দূরে। তোমাকে আমার ত্রিসীমানার মধ্যেই দেখতে চাই না। তুমি যেটা করেছো সেটা ভুল নয়, চরম অন্যায়। তোমার সব প্রতিবন্ধকতা আমি মেনে নিয়েছিলাম। তুমি সন্তান জন্মদানের অক্ষম জেনেও তোমাকে ছাড়া কথা কল্পনাও করতে পারিনি কখনো। আর যদি অ্যাক্সিডেন্টে তুমি পঙ্গু হয়ে যেতে, তাহলে আমি তোমাকে ছাড়তাম না। যদি প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে থাকতে, তাহলেও জীবনের শেষ দিন অবধি আমি তোমাকে পাশে থাকতাম। এমনকি তুমি মরে গেলেও তোমার স্মৃতি আগলে রেখে কাটিয়ে দিতাম বাকি জীবন। কিন্তু তুমি যা করেছো, তারপরেও তোমার সাথে একদিন থাকা সম্ভব না আমার পক্ষে। দিনের পর দিন তুমি অন্য একজন পুরুষকে শরীর ফিরিয়েছ। আন্দালিপের ব্যাপারটা না হয় সামনে এলো, এরকম আরও কতজনের সাথে করেছো কে জানে। তোমার দিকে তাকালেই ঘৃণায় আমার মরে যেতে ইচ্ছে করে। তোমার শরীর থেকে ডাস্টবিনের নোংরা দুর্গন্ধ পাচ্ছি আমি। তোমাকে দেখতেও নরকের নোংরা কীটের মতো লাগছে। উফ, আমি আর সহ্য করতে পারছি না। তুমি বাইরে সবার সামনে চলো দয়া করে। রায়হান বাইরে বের হয়ে যতটা সম্ভব স্বাভাবিক গলায় রুবিনার পরিবারকে বলল, আপনারা আজই ওকে নিয়ে যাবেন এখান থেকে। আমি সম্পর্ক চুকিয়ে দেব না এখন। ভয় পাবেন না, তালাকের সত্যি কারণটা কেউ কখনো জানবে না। সবটা জানলে রুবিনার সমাজে টিকে থাকা দুষ্কর হয়ে যাবে। 12টা বছর একই ছাদের নিচে ছিলাম আমরা। এতটুকু ছাড় আমি ওকে দেব। ওর এই নোংরা কাজের বিষয়টা শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বাইরের লোকেরা হয়তো ভাববে মা না হতে পারার কারণেই ওকে তালাক দিয়েছি আমি। সে ভাবলে ভাবুক। রায়হান সবার সামনে দাঁড়িয়ে স্পষ্ট করে 3বার উচ্চারণ করলো তালাক শব্দটা। ব্যাস, স্বামী স্ত্রীর সম্পর্ক ওখানেই শেষ। আজ এই মুহূর্ত থেকে ওদের স্বামী স্ত্রীর শব্দের আগে প্রাক্তন কথাটা চড়ে গেল। অবশেষে ভাঙল তাসের ঘর। মাগরিবের নামাজ আদায় করে নামাজে কুটিয়ে উঠে দাঁড়াতেই ফোনের রিংটোন কানে এলো নৈশির। যদিও কন্ট্যাক্ট থেকে নাম্বারটা ডিলিট করে দিয়েছিল অনেক আগে, তবুও ইনকামিং কলে স্ক্রিনে ভেসে ওঠা মোবাইল নাম্বারটা চিনতে ভুল হলো না নৈশির। নৈশি হেসে ফোনটা রিসিভ করলো। কি খবর আন্দালিব ভাই? আমি নিজেই 2-1 দিনের মধ্যে আপনাকে কল করব ভাবছিলাম, এর মধ্যেই আপনি কল দিলেন। আমি তোমার সাথে দেখা করতে চাই নৈশি, তোমার বিয়ের পর। আমি তোমার সাথে দেখা করতে চাই নৈশি, তোমার বিয়ের পর। গত 1 বছর ধরে তোমাকে ভোলার চেষ্টা করে যাচ্ছি খুব করে, কিন্তু কিছুতেই পারছি না। কেন তুমি আমার সাথে এমনটা করলে? এই প্রশ্নের উত্তর আমার জানতেই হবে। আমিও তো জানাতে চাইছি, ইচ অ্যান্ড এভরি ডিটেইল। আপনাকে না বলা পর্যন্ত আমিও শান্তি পাচ্ছি না। তো কোথায় দেখা করব আমরা? আন্দালিব হকচকালো নৈশির কথা শুনে। এত সহজে নৈশি ওর সাথে কথা বলতে রাজি হয়ে যাবে সেটা বুঝতেই পারেনিও। ওকে, তাহলে কালকেই দেখা করি। জি অবশ্যই। কারো প্রতি মনে মনে প্রচণ্ড ক্রোধ রেখে হাসি মুখে কথা বলাটা খুব দুষ্কর।
বাধ্য হয়ে আন্দালিবকে এই কাজটা এখন করতে হচ্ছে। ইচ্ছে করছে নৈশির সব দম্ভ আর অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ওকে একটা উচিত শিক্ষা দিতে, কিন্তু চাইলেও সব করা যায় না। তাই আপাতত শুধু একটা প্রশ্নেরই উত্তর খোঁজার সিদ্ধান্ত নিল আন্দালিব। নৈশি কেন ওকে এরকম আশায় রেখে শেষ পর্যন্ত সার্জিমকে বিয়ে করে নিল। পরের দিন বিকেলে একটা ছোট্ট কফি শপে আন্দালিবের সাথে দেখা করতে গেল নৈশি। আন্দালিব একা আসেনি, ওর সাথে আরও কয়েকজন আছে। এদের সাথে আরও একবার দেখা হয়েছিল নৈশির। আন্দালিব সেদিন হুট করে নৈশির কাছে এসে বলেছিল ওর কিছু ফ্রেন্ড নৈশির সাথে দেখা করতে চায়। এদের সাথে আবার যে কখনো মুখোমুখি হতে হবে সেটা ভাবতে পারেনি নৈশি। ও বলল, দেখাটা আপনি একা করলেই বোধহয় ভালো হতো। আন্দালিব হেসে বলল, ওদের সামনে সব বলতে অসুবিধা কোথায়? ওরাও আমার মতো জানতে চায় কেন আমাকে আশায় রেখে তুমি হঠাৎ সার্জিমকে বিয়ে করলে। আন্দালিবের পাশে বসে থাকা একটা মেয়ে কথা বলে উঠল, আমি শেষবারের মতো জানতে চাইছি আন্দালিব ভাই, আপনি সবার সামনে সবটা শুনতে চান? হ্যাঁ। ওকে, বলছি তাহলে। আপনার মনে আছে আন্দালিব ভাই, একদিন আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি মানুষকে সহজে বিশ্বাস করি নাকি করি না। আমি বলেছিলাম আমার মনে প্রশ্ন এলে আমি প্রথমে সেটার সত্যতা যাচাইয়ের চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি, তারপর সিদ্ধান্ত নিই। আপনাকে নিয়ে প্রথম প্রশ্ন আমার মাথায় এসেছিল দেশে আসার কয়েকদিন পরেই, যেদিন খালামণির বাসায় আপনি এলেন। জ্যোতি আর ফাহিমাও ছিল সেদিন। রান্না শেষ করে আমি গিয়ে দেখলাম আপনি ফাহিমার পাশে বসে আড্ডা দিচ্ছেন। ফাহিমা কথার ছলে আপনার হাত ধরতে গেলে আপনি ছাড়িয়ে নিলেন। সেদিন কিন্তু আমার ফাহিমাকেই সন্দেহ হয়েছিল, মনে হয়েছিল মেয়েটা হয়তো একটু পুরুষদের গায়ে ঘেঁষা স্বভাবের। কিন্তু দিনের পর দিন যখন জ্যোতি আর ফাহিমার সাথে মিশতে শুরু করলাম, তখন বুঝতে পারলাম ফাহিমা মেয়ে হিসেবে যথেষ্ট ভদ্র। তারপরেই সন্দেহের তীরটা ঘুরে গেল আপনার দিকে। আন্দালিব নৈশিকে থামিয়ে দিল মাঝপথে। ও মাই গড, এই সামান্য বিষয়ের জন্য তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে, অথচ এটা তুমি সরাসরি আমাকে আক্স করতে পারতে। আন্দালিব ভাই, আমার কথা এখনো শেষ হয়নি, আর কথার মাঝে ইন্টারাপ্ট করা আমার একদম পছন্দ না। মুখের ওপরে অপমান আন্দালিবও মেনে নিতে পারে না। নৈশির কথা বলার ধরন দেখে ওখানেই ওর গলার টিপে ধরতে ইচ্ছে হচ্ছিল আন্দালিবের। তবুও ও চুপ থাকল। এখনও আশা আছে ওর মনে, নৈশির সব কথা শোনার পরে হয়তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে ও। হয়তো নৈশি নিজের ভুল বুঝতে পেরে ফেরত আসতে চাইবে আন্দালিবের কাছে। টাকা পয়সা চেহারা সব দিক থেকে সার্জিমের থেকে এগিয়ে থাকার পরেও রাজকন্যা ওই সার্জিম পাবে, এটা মেনে নিতে আন্দালিবের ইগোতে লাগছিল খুব। নৈশি বলতে লাগলো, এরপর থেকে আমি ভাবতে লাগলাম কিভাবে আপনার ব্যাপারে আরও জানতে পারবো। ফাহিমাকে ডেকে কৌশলে জিজ্ঞেস করতে একটু ইতস্তত করে গড়গড় করে বলে দিল সবটা। আপনি কথা দিয়েছিলেন ওর ইন্টারমিডিয়েটটা হয়ে গেলেই ওকে বিয়ে করবেন আপনি। আপনাদের তো কয়েকবার লুকিয়ে সিলেট আর বান্দরবন ঘুরতে যাওয়ারও কথা ছিল। ফাহিমা বান্ধবীর বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে বের হবে বাসা থেকেই, এমনটাই প্ল্যান ছিল। নেহাত ফাহিমা বাসা থেকে পারমিশন পাচ্ছিল না। আরও একটা ব্যাপারে আমি বুঝে গিয়েছিলাম আপনি আগা গোড়া স্বার্থপর একজন মানুষ। সেবার যখন আমার প্রপোজ করার জন্য একটা একা দাওয়াত করলেন আপনার পার্টিতে, অথচ সার্জিম আপনার এত ভালো বন্ধু হওয়া সত্ত্বেও তার জন্য একটা দিন অপেক্ষা করলেন না, এমনকি সাব্বিরকেও বলার প্রয়োজন বোধ করলেন না। তখন যেটা বলছিলাম, আমি আপনার ব্যাপারে আরও জানতে চাইছিলাম, তাই আপনি বললেই দেখা করতে রাজি হয়ে যেতাম। আপনি কল করলে কথা বলতাম। এত সবের পরেও আমি কোনো ক্লু পাচ্ছিলাম না। এরপরে একদিন এই রাস্তাটা আমি পেয়ে গেলাম। রুবিনা ভাবে অসুস্থ থাকায় সেদিন তাকে দুপুরের খাবার দিতে গিয়েছিলাম। ওখানে দেখা হলো আপনার সাথে। ওই দিন একসাথে অনেকগুলো প্রশ্ন তৈরি হলো আমার মনে। আপনি বলেন রায়হান ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলেন, অথচ আমরা সবাই জানি ব্যবসার কাজে বেশিরভাগই বরিশালের বাইরে থাকতে হয় তাকে। এমনকি সার্জিমকেও দুবার আমি দেখেছিলাম রায়হান ভাইয়ের সাথে দেখা করতে গেলে আগে ফোন করে শর হয়ে নেয় যে সে বাসায় আছে কিনা। মনের মধ্যে সন্দেহ নিয়েই আপনাকে পাশ কাটিয়ে আমি ঘরে ঢুকলাম। রুবিনা ভাবির হাতের খাবারের বাটিটা দিতে গিয়ে আমার সন্দেহ আরও জোরালো হলো। অনেক সময় ছোট্ট একটা বিষয়ও মনের গোপন কুঠুরিতে লুকিয়ে থাকা রহস্যকে প্রকাশ্যে এনে দেয়। এই ক্ষেত্রে কাজটা করলো আপনার পারফিউম। সেই স্ট্রং স্মেলের জেন্টস পারফিউমটা বোধ হয় আপনার খুব প্রিয়, সেটা আপনি প্রায়ই ইউজ করেন। এমনকি আজও ওটার স্ট্রং স্মেল এত দূর থেকেও আমি কিছুটা পাচ্ছি।
সেদিন খাবারের বাটিটা দিতে আমি রুবিনা ভাবির একেবারে গা ঘেঁষে দাঁড়ালাম এবং অপ্রকাশ্য সত্যটা অনেকটাই সামনে চলে এলো আমার। আপনার সেই পারফিউমের গন্ধ রুবিনা ভাবির শরীর থেকে পাচ্ছিলাম আমি। আরও একটা ক্লু পেয়ে গেলাম না চাইতেই। বাসায় ফিরে ছাদে গেলাম শুকনো কাপড় তুলতে। সেখান থেকেই আমি দেখলাম আপনি আপনার সেই গাড়িটায় উঠে চলে গেলেন। অথচ আপনি আমাকে বলেছিলেন আপনার গাড়ি নষ্ট।